হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু গল্প ঘর। আমি রচিতা, আবার এসে গেছি রবিবারের একটি গল্প নিয়ে। আজকে আমরা যে গল্পটি শুনবো সেটি শিশির লাহিড়ীর লেখা ফুলশয্যা। গল্পটি একটু বড়, তাই তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব একটু টাইম নিয়ে গল্পটি শুনো, আশা করি ভালো লাগবে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা গল্প শুনি। লেটস গো। সুধা জানে আমি মরে ভূত হয়ে আমার ঘরের ঘুলঘুলিতে বাসা বেঁধেছি। সে আজকের কথা নয়, আজ থেকে 6 মাস আগের ব্যাপার। অফিস থেকে আসবার সময় ভিড়ে ভর্তি বাঘ মার্কা বাসে ছুটে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিলাম। পিছনের চাকাটা আমার মাথাটাকে মাটিতে মিশিয়ে দিয়েছিল। পকেটে আইডেন্টিটি কার্ড না থাকলে লোকে বেওয়ারিস লাশ বলে মর্গে চালান দিত, কিন্তু তা হয়নি। রাত 12টার সময় যখন থানার পুলিশ এসে সুধাকে খবর দিল, তখন সুধা কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল। আমি ঘুলঘুলি থেকে সুধাকে লক্ষ্য করছিলাম আর তাজ্জব বনে যাচ্ছিলাম। আমার স্ত্রী শ্রীমতী সুধারানী দেবী যে আমাকে এতখানি ভালোবাসেন তা কে জানত? তাহলে কোন শালা মঞ্জু অধিকারীর খপ্পরে পড়ে ছুটে বাসে উঠতে যায়? সেদিন সকালেও অফিস বের হবার সময় সুধা প্রিয় সম্ভাষণ করে দারুণ ঝাঁঝালো গলায় তোড়পে উঠেছিল, আজ সন্ধ্যের মধ্যে না ফিরলে তোমার একদিন কি আমার একদিন। ছুটি হয় সেই 5টায়, আর বাড়ি ঢুকতে ঢুকতে 9টা বাজে। জানি না সেই হাবাতে টাইপিস্ট ছুটিটাই তোমার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে কিনা। আজ এই সিনেমা, কাল ও রেস্টুরেন্ট, বাড়িতে বিয়ে করা বউ একলা এঁদো ঘরে খাচ্ছে, আর উনি কিনা একটা উটমুখ মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। লজ্জা করে না? কি বেহায়া মানুষ বাবা! সুধাকে দোষ দেব না, সুধা মিথ্যে বলেনি, তবে বলার ডিক্রিটার চাপান অনেক বেশি হয়ে গিয়েছে। মঞ্জুর চেহারায় একটা আলগা চটক আছে। ছুটির সময় মঞ্জু যখন তার রং করা চোখের পলক নাচিয়ে গালে টোল ফেলে ঠোঁটে হাসির ঝিলিক তুলে সুরেলা গলায় মিষ্টি করে ডেকে উঠত, দেবুদা 1 মিনিট, তখন আমার মনের রাশ আলগা হয়ে যেত। সেই 1 মিনিটটা যে কোথা দিয়ে 2-3 ঘন্টা হয়ে যেত তা ভাবনার বিষয়। অবশ্য তার জন্য আমার কিছু রেস্ত খসত, কিন্তু তার জন্য পরোয়া কে করে? হু কেয়ার্স? সুধা আঁচ করেছে ঠিকই, এটাও ধরে ফেললো। একদিন মাইনে তুলতে গিয়েছি, যামিনীদা আমাকে চমকে দিলেন, বললেন, দেবু মিত্তির, তোমার মাইনে তো তুমি তুলতে পারবে না। আমি খেপে গিয়ে বললাম, আমার মাইনে আমি তুলব না কি আপনি তুলবেন? জেনে রাখবেন, আমি আসলি কায়েত বাচ্চা, শুধু ফোঁস করি না, দরকার হলে কামড়াই। যামিনীদা বললেন, তাহলে তুমি ঘরে গিয়ে তোমার মিসেসকেই কামড়াও। তিনি একটা আর্জি পেশ করেছেন। আমাদের সদাশয় ম্যানেজিং ডিরেক্টর সেটি পড়ে তোমার সংসারে সুখ শান্তি প্রেম বজায় রাখতে আমাকে হুকুম দিয়েছেন যে তোমার মাইনা তুলতে গেলে শ্রীমতী সুধারানী মিত্তিরের উপস্থিতি একান্ত প্রার্থনীয়। সেদিন রাত্রে বাড়িতে তুল কালাম হয়ে গেল। ফাটাফাটিটা শেষ অবধি হাতাহাতিতে গড়ালো না। দুজনেই কিছু না খেয়ে দুদিকের পাশবালিশ আঁকড়ে শুয়ে পড়লাম। দুজনের গায়ের গন্ধ না শুকলে যে রাতে ঘুম হয় না সে কথা সেদিন আর কারো মনে ছিল না। অফিসে ইজ্জত বলে একটা কথা আছে, সেটা চলে গেল। সেই সঙ্গে মঞ্জু যদি কাছে আসতো, বলতো, দেবুদা এর জন্য আমিই দায়ী, হ্যাঁ আপনি আমাকে ক্ষমা করবেন, তাহলে আমি হয়তো বাঁচতাম। কিন্তু সেদিনের সেই দুর্ঘটনার পর থেকে মঞ্জু আমাকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে হাল আমলের ছোকরা আর্টিস্ট নিরুপম জোয়ারদারের কাঁধে ঝুলে পড়ল। আমার সেকশনের ছেলে ছোকরারা আমাকে দেখে মুখ টিপে টিপে হাসত। সালা অজয় দাশগুপ্ত একদিন বলেই বসলো, আর টাইপ করবে মাল, নাকি বোর্ডে আর আঙুল রাখতে দিচ্ছে না অধিকারী?
মনটা বড় খারাপ হয়ে যাচ্ছিল। ঘরে সুধার সঙ্গে কি চাইন, বাইরে শান্তি নেই, তার ওপর কাজের চাপে দম নিকলো যাবার জোগাড়। একদিন ছুটির পর সন্ধ্যের মুখে মঞ্জু আর নিরুপমকে কাঁধে কাঁধ মিলিয়ে বাসে উঠতে দেখে খেপে গেলাম। মনে হলো ওদের দুজনের একটাকে আজ নিকেশ করে দেব। কিন্তু কে জানতো যমরাজ তার যমদূতকে আমার পেছনেই লাগিয়ে রেখেছেন। আমি লাফিয়ে বাসে উঠতে গিয়ে উঠতে পারলাম না। পেছনের চাকা আমার মাথাটা স্লেটের মতো থেবড়ে দিয়ে বেরিয়ে গেল। আমি মরে ভূত হয়ে গেলাম। 3 দিন বাদে আমাদের অফিসের যামিনীদাকে দেখে সুধা ফুঁপিয়ে উঠল। যামিনী বাবু, ওর এ মাসের মাইনে, পেনশন, গ্র্যাচুইটি। যামিনীদা বললেন, হবে হবে, আপনাকে নমিনি করা আছে, ভাবনা কি, তবে বুঝতেই পারছেন একটু দেরি হবে। সুধা চোখ মুছতে মুছতে বলল, তাহলে আমার কি করে চলবে যামিনীবাবু? সে কথাই ভাবছি। যামিনীদা ভাবনার মুখ করে বললেন, আচ্ছা আপনি কি গ্র্যাজুয়েট? গ্র্যাজুয়েট হলে আপনার একটা হিল্লে হয়ে যাবে। কম্পেশনেট গ্রাউন্ডে আপনি একটা চাকরি পেয়ে যাবেন অফিসে। সুধা ঠোঁট ওল্টালো। গ্র্যাজুয়েট হলে কি আর ওই বাঁদরের গলায় মালা দিই যামিনীবাবু? আমার বাবা ওটা ভক্কি মেরেছিলেন। আজ 5 বছর বাদে এহেন সত্য কথা শুনে আমি পরম পুলকিত হলাম। পেট বগবগিয়ে হাসি উঠল। হাসিটা যে ফোয়ারা হয়ে যাবে খেয়ে জানত। যামিনীদা চমকে উঠে বললেন, কে হাসে? সুধা ঘাড় কাত করে শুনছিল। চোখ ঘুরিয়ে বলল, খেয়ে আবার হাসবে, ওই আপনাদের দেবুমিত্তির অপঘাত মৃত্যু তো, বেঁচে থাকতে আমার হারমাস জ্বালিয়ে শান্তি হয়নি, এখন মরে জ্বালাতে এসেছে। যামিনীদার মুখটা ফ্যাকাশে হয়ে এলো। মুখের সামনে তুড়ি দিয়ে যামিনীদা বললেন, এবার তাহলে আসি। সুধা বললেন, আসুন, কিন্তু আমার পাওনা গন্ডা তাড়াতাড়ি দিতে ভুলবেন না যেন। তাহলে কিন্তু ভূতটাকে আপনার বাসায় পাঠিয়ে দেবো, ওই হাসি শুনলেই চিনতে পারবেন। আমার কেমন মজা লাগছিল। আমি আবার খোনা গলায় হেসে উঠলাম। যামিনীদা তরাক করে লাফ মেরে দরজার বাইরে গিয়ে বুকে ক্রস ঠেকিয়ে মনে মনে বললেন, রাম 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 রাম। বাছুরের শিং উঠলে গাছে ঘষে রক্তারক্তি করে। আমার নতুন শক্তি দেখে আমি নিজেই তাজ্জব। এতদিন সালা কেঁচো হয়েছিলাম, ঘরে সুধার ভয়ে, বাইরে 5 জনের, এখন কার পরোয়া। আমি ঘুলঘুলি থেকে লাফ মারলাম। কেউ আমাকে দেখতে পেল না। ঝড়ের বেগে ছুটে ঘরের জানলা দরজাগুলো পটাপট দুলিয়ে দিলাম। ইচ্ছে হলো বাপের আমলের 80 মণি ওই খাটটাকে একটু নাড়াই। ইচ্ছেটাকে কাজে লাগাতেই খাটটা 4 পায়ে দাঁতাল হাতির মতো ঘুরে দেওয়াল আলমারিতে গিয়ে ধাক্কা খেলো। ঝনঝন করে কিছু কাচের বাসন মেজে পড়ে ভেঙে চৌচির। সুধা ছুটে এসে ঘরে ঢুকলো। কেঁদে ফোলা ফোলা চোখ মুখ, মাথায় রুক্ষ এলো চুল। কদিন তেল মাখিনি সুধা, গায়ে খড়ি উঠেছে। পরনের কোড়া কাপড়টা খসে খসে বারে বারে খুলে পড়ে যাচ্ছিল। রাগে সুধার চোখ জ্বলছিল। আঁচলের দিকটা গাছ কোমর করে বেঁধে নিয়ে সুধা চোখ মুখ ঘুরিয়ে বলল, দেখো, নিজের জ্বালায় মরে যাচ্ছি, এখন ন্যাকামি ভালো লাগে না। সারা জীবন তো অপাট করে চলে গেলে, এখনও তাই? লজ্জা করে না? নাও, যেখানকার জিনিস যেমন ছিল ঠিক তেমনি করে দাও। ভাঙা কাঁচ ঝাঁটা দিয়ে কুড়িয়ে ফেলো। 19-20 হলে তোমার বাঁদরামি আমি ঘুচিয়ে দেব, কিন্তু বলে দিলাম। সুধার চোখ মুখ দেখে আমার ভয় হলো। বিশ্বাস নেই, কালই হয়তো রাজমিস্ত্রির ডেকে ঘরের ঘুলঘুলি গেঁথে দেবে সুধা। বেশি খেপে গেলে কলিঙ্গ হরি সংকীর্তন সমিতির লোকজন ডেকে এনে এমন অষ্টপ্রহর নাম সংকীর্তন শুরু করে দেবে যে খোল করতালের আওয়াজে আমাকে দেশ ছাড়া হতে হবে। কিংবা ঘুটের জোয়াল দিয়ে ধোঁয়া দিলে আমি কি করে থাকতে পারবো? সুতরাং লক্ষ্মী ছেলের মতো ঘরদোর সাফ সুরত করে যেমন খাট ছিল তেমনি সাজিয়ে আবার ঘুলঘুলিতে উঠে পড়লাম। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছিল। বেঁচে থাকতে সুধার সঙ্গে কোনোদিন এঁটে উঠিনি, মরেও পারলাম না। কোন স্বামী বা কোন স্ত্রীর কাছে জিততে পেরেছে? দুনিয়ায় আর যার কাছেই জোড়াজড়ি খাটুক, বউয়ের কাছে কিচ্ছু খাটে না। সেখানে আমরা সবাই ঢোঁড়া সাপ। দিনের বেলা আমার কিছু করবার
তাগদ থাকতো না, শরীরটা যেন ন্যাতা হয়ে আসতো, গা ঠিস ঠিস, রোদের আলো ফুটলেই ঘুমিয়ে পড়তাম। ঘুম ভাঙতো সন্ধেবেলা, সন্ধ্যের পর রাত যেই একটু ঘন হতো তখন ফুর্তি দেখে কে, তখন গায়ে মত্ত হাতির বল, কি যে করব ভেবেই পাই না। সাধে কি আর লোকে আমাদের ভূত বলে? এক একদিন সুধা যখন খাটে শুয়ে শুয়ে গায়ের জামা খুলে ঘামাচি মারত, তখন মনে হতো লাফ মেরে সুধার পাশে গিয়ে শুই, কিন্তু সুধার যা মেজাজ, ভয়ে এগোতে সাহস হতো না। অবশ্য মেজাজ হবার কথাই, আমি তো আর পাথিরব জীবন থেকে অকালে বিদায় নিয়েছি। আহা বেচারা, সংসারের সব ভাবনা দায়িত্ব একলা ভাবতে হচ্ছে, বেওয়ারিস বিধবা দেখে। সুধার সম্পর্কের মাসি পিসি এসে এ বাড়িতে থানা গড়বার চেষ্টা করেছিল, কিন্তু সুধার কাছে খাপ খুলতে পারিনি। 3 দিনেই তাদের পত্রপাঠ বিদায় দিয়ে বলেছিল, আমার ভাবনা আমি ভাববো, গোদের ওপর বিস্ফোরার মতো তোমরা যদি উড়ে এসে জুড়ে বসো তাহলে তো আমাকে গলায় দড়ি দিতে হয়। কথাটা শুনে আমার ভালোই লেগেছিল। সুধা যদি গলায় দড়ি দেয় তাহলে আমাকেও আর একলা থাকতে হয় না, এ ঘরে চুটিয়ে দুজনে রাজ্যপাঠ করতে পারি। পরে ভেবে দেখলাম ওটা কথার কথা, কে আর ইচ্ছে করে সাদের জীবন ছেড়ে ভূতের সঙ্গে ঘর করতে আসে? সুধাই যদি মরে যেত আর আমি কি বেঁচে থাকতাম? আমি কি সুধার শোকে বৈরাগী হয়ে যেতাম? না, মঞ্জুর মতো কাউকে জুটিয়ে এনে দেদার ফুর্তি লোটার চেষ্টা করতাম। সালা, বাঁচা মানুষের লজিকই আলাদা, ভূতের ট্র্যাজেডিকে আর বুঝতে চায়? একদিন দেখি সুধা আনমনা হয়ে জানলা খুলে আকাশের দিকে তাকিয়ে আছে। বাইরে ঘন মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছিল, আমার ভয়ও হচ্ছিল। তেমন তোরে বৃষ্টি এলে এই ঘুলঘুলিতে ভিজে একসা হয়ে যাব। আমার ছেলেবেলার সর্দি কাশির ধাত ছিল, ঠান্ডা লাগলে প্রায়ই জ্বর জারি হতো। এখন যদি আবার জ্বর হয় তাহলে কে দেখবে? মাথায় হাত বুলিয়ে দেবার কি একটু ভালো কথা বলার লোক নেই। সুধাকে বললে সুধা শুনবে কি? আমি নিজের ভাবনা ভাবছি, ঠিক সেই সময় অস্পষ্ট একটা ফোঁপানির শব্দ কানে এসে বাজল। আমি চমকে তাকিয়ে দেখি সুধা আমার ফটোর সামনে দাঁড়িয়ে গুনগুন করে ফোঁপাতে ফোঁপাতে বলছে, তুমি কি বেয়াক্কেল মানুষ গো, মরবার আর সময় পেলে না? দেখো বাইরে কেমন অঝরে বৃষ্টি ঝরছে, এমন দিনে তোমাকে পাশবালিশ না করে কোনোদিন শুয়েছি বলো? এই বয়সে একলা শুতে কার ভালো লাগে? আমার ভয় করে না বুঝি? সেরকম যদি একটা বিকট বাজ পড়ে তাহলে ভয় পেয়ে কাকে জড়িয়ে ধরবো? সুধার কথা শুনে আমার বুক ফেটে যাচ্ছিল। আহা বেচারি, এই তো সবে 30 বছর বয়স। আমার পূজনীয় শ্বশুরমশাই ভক্কি মেরে থাকলে 32, সামনে খাঁ খাঁ দুপুরের মতো যৌবন দেখা যাচ্ছে, এত বড় জীবন পড়ে রয়েছে, আর আমি কিনা স্বার্থপরের মতো একলা চলে এলাম। আহা, সুধা কি করবে? সুধার দুঃখে আমার চোখে জল এসে যাচ্ছিল। আমি মনে মনে বললাম, সুধা ভয় নেই, তোমাকে একা থাকতে হবে না, আমি তোমার পাশে এসেছি, তুমি যত খুশি আমাকে পাশ বালিশ করে জড়িও, আমি কিচ্ছু বলবো না। সারা রাত ধরে তুমি মনের সুখে ঘুমিও, আমি শুধু চেয়ে চেয়ে দেখব। সুধা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় গড়িয়ে পড়ল। এলো গা, পরনের শাড়িটা আলগা করে বুকের ওপর ফেলা। আমার চোখ চকচক করে উঠল। দি ট্র্যাজেডি অফ বিইং আ ভূত যে কি আমি ঠিক বুঝতে পারছিলাম, তবু আমার মন মানল না। আমি মশারির ছোট ছোট ফুটোর মধ্যে দিয়ে গলে সুধার পাশে গিয়ে গড়িয়ে পড়লাম। সুধা চোখ বুঝে শুয়েছিল, শীতল হাওয়ায় স্পর্শ পেয়ে বলে উঠল, আহ বাঁচলাম। শরীর জুড়ালো, আনন্দে আমার হাসি পাচ্ছিল, কিন্তু ঠিক এই মুহূর্তে আমি আমার উপস্থিতি জানাতে চাই না। আর একটু সময় যাক, সুধার মন যখন একেবারে গলে আসবে তখন আমি বলবো, বউ আমি এসেছি। সুধা ধীরে ধীরে পাশ ফিরল, পাশ বালিশ খুঁজছিল। আমি শুরুত করে বালিশের মতো সুধার বাঁ পায়ে ঠেক দিলাম। সুধার বোজা চোখ খুলে গেল, আশ্চর্য হয়ে তাকাচ্ছে সুধা। বিছানায় পা পড়েনি, অথচ যেন বালিশে পা আছে এমন ভাব। সুধা ধর্মর করে উঠে বসলো, তারপর খেপে গিয়ে বলল, ছি 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 ছি, মরে গিয়েও শান্তি হয়নি, এখনও এইসব লজ্জা করে না? বেহায়া কোথাকার, যাও না তোমার সেই উটমুখ ছুরিটার কাছে, সে তোমাকে কোলে নিয়ে স্বর্গে নাচাবে। সুধার ঝাঁঝ দেখে আমি বিন্দু প্রমাণ হয়ে গেল লোকের ভালো করতে নেই। আরে যার জন্যই করি চুরি সেই নাকি বলে চোর। সুধা রাগের গলায় বলল, তুমি ভালো মানুষের ছেলে নও, এবার তোমায় বিহিত করতে হয়, ঠিক আছে? এবার যেদিন রেগে গিয়ে গয়ায় পিণ্ডি দিয়ে আসবো সেদিন ভূতগিরি না বেরিয়ে যাবে। গয়ায় পিণ্ডি? দু চোখে আমার জল এসে গেল। আমার এই ভূত জন্ম যদি শেষ হয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো?
কদিন আমি বিমনা হয়েছিলাম। ভূত বলে আমি আমার মান অভিমান নেই নাকি? আহারে, রুচি নেই, মুখটাও কেমন যেন বিষাদ, কিছুই ভালো লাগে না, মনে হয় ধরাচুরো পড়ে সন্ন্যাসী হয়ে যায়। এই সংসারে যার স্ত্রী বিমুখ তার বেঁচে থাকার লাভ কি? অবশ্য সুধা যদি আমার স্ত্রী হয়, মরে গেলে কি স্বামী স্ত্রী সম্পর্ক থাকে, না ডিভোর্সের মতো কাটান ছাটান হয়ে যায়? 3-4 দিন এভাবে থাকতে থাকতে একদিন আমি খেপে গেলাম, যেন আমার হাত পা নিষ্পিস করছিল। হঠাৎ মনে হলো, কার জন্যে আমার এই অবস্থা? আমি বাসের তলায় পড়ে চ্যাপ্টা মাথা আর ভূতগ্রস্ত শরীর নিয়ে সুধার গালাগাল খেয়ে মরছি, আর আমার সেই অফিস ফেরতা সাধের মঞ্জু তার চোখে পালিশ মেখে গালে টোল ফেলে হাসতে গাড়িতে গড়িয়ে পড়ে নিরুপমের সঙ্গে লতকালতকি করে বেড়াচ্ছে। এটা সহ্য করা যায় না। এবার ওদের একটু টাইট দেওয়া দরকার। আমি মরবো, আরও বেঁচে পড়তে সুখে স্বাচ্ছন্দ্যে হেসে খেলে বেড়াবে? এ তো হয় না, না, এ হয় না। শরীরটাকে ঠিক করে নিতে আমি ঘুলঘুলির ভেতরে কষে ডন বৈঠকি লাগালাম, হাতের গুলি ফোলালাম, পায়ের ডম। ব্যায়াম করতে করতে যখন মনে হলো শরীরটা বেশ জুতের হয়েছে, তখন ঘুলঘুলি ছেড়ে আকাশে হাত পা মেলে দিলাম। একটা রাত চড়া চামচিকে আমাকে দেখে ভয়ে চোখ করে একটা আলো জ্বালা ঘরে ঢুকে পড়ল। দূরে কোথাও একটা পেঁচা ডাকছিল। কলকাতায় যে পেঁচা থাকতে পারে আমার ধারণা ছিল না। পরে মনে হলো ফ্ল্যাট বাড়ির ছোট ছোট কোটরে থাকতে থাকতে এ শহরের 3 ভাগ মানুষ পেঁচা হয়ে গেছে। দিনের আলোয় তাদের পাত্তা পাওয়া যায় না, রাতে আলো জ্বললে তারা জোড়ায় জোড়ায় বেরিয়ে পড়ে। বাড়িতে রান্না নেই যে কোনো দোকানে ঢুকে খেয়ে নেওয়া, রাত ঘন হলে বিছানায় গড়ানো। কার্জন পার্ক ছাড়িয়ে ময়দান মার্কেটে এসে পৌঁছালাম। এখান থেকে মঞ্জু অন্তত খান 36 শাড়ি কিনেছে আমার টাকায়। সিনেমা হাউসগুলো পেরিয়ে গেলাম। এসব হাউসে কম সিনেমা দেখিনি আমরা। মঞ্জুর আবার বেশিরভাগ সেক্স আর ভায়োলেন্সের ছবি পছন্দ ছিল। এক একটা ছবি দেখতে দেখতে মঞ্জু যখন ভয়ে আটকে উঠে আমাকে জড়িয়ে ধরতো, কি আমার হাত কোলের ওপর টেনে নিয়ে খেলা করতো, তখন সুধাকে কেমন যেন ফ্যাকাশে বিবর্ণ, মাটির পুতুলের মতো লাগতো। মনে হতো মঞ্জুই আমার জীবন, সুধা মরণ। কিন্তু সেকালে ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেল। আমাকে মঞ্জুর জন্যে মরতে হলো, সুধা চেষ্টা করেও বাঁচাতে পারল না। আমি উঠতে উঠতে মঞ্জুর অ্যাপার্টমেন্টে হাউসে চলে এলাম। 77 নম্বর ঘরের দরজা যথারীতি বন্ধ। ঘরে ব্লু রঙের একটা আলো জ্বলছে। আমি কি হোল দিয়ে তাকিয়ে দেখলাম ঘরে 2 জন মানুষ, সামনে সেন্টার টেবিলে তরল পানীয়। এ পানীয় অনেক দিন চুমুক দেওয়া হয়নি। গেলাস দেখেই আমার জিভে জল এসে যাচ্ছিল। আমি হাই জাম্প দিয়ে ওপরে উঠে গেলাম। ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নিজেকে গলিয়ে তাজ্জব, আরে এ তো নিরুপম নয়, এ তো অজয় দাশগুপ্ত। এরই মধ্যে আরেকবার পার্টনার পাল্টেছে মঞ্জু। আমি মনে মনে এনকর এনকর বলে বললাম, তোমার হবে মঞ্জু। তুমি যেরকম শাড়ি পাল্টানোর মতো পুরুষ পাল্টাচ্ছ, তাতে একদিন তুমি কুইন ক্লিওপেট্রা হয়ে যাবে। অজয় মঞ্জুর কোলে মাথা দিয়ে শুয়েছিল। ওর কাঁচা পাকা ফ্রেঞ্চ কাট দাড়িতে মদের সুবাস, হাত দুটো ঘড়িয়ে মঞ্জুর পিঠে রাখা। কি একটা কথা বলতে বলতে অজয় হাতের চাপে মঞ্জুর পিঠ বেঁকিয়ে মঞ্জুকে নিজের মুখের উপর টেনে আনছিল। আমার হাসি পেল। সালা একদিন আমাকে খুব আওয়াজ দিয়েছিল, আজ আওয়াজ দেওয়াচ্ছি। আমি অজয়ের আঙুলের ফাঁকে মাছির মতো গলে গিয়ে মঞ্জুর পিঠে মোক্ষম একটা চিমটি কাটলাম। মঞ্জু চমকে লাফিয়ে উঠে বলল, কি ইডিয়েটের মতো করছো, পিঠে চিমটি কাটলে কেন? অজয় পড়ে যেতে যেতে টাল সামলাতে অবাক হয়ে বলল, আমি। মঞ্জুর পিঠ জ্বালা করছিল, জায়গাটা লাল হয়ে ফুলে উঠেছে। হাজার হোক ভূতের চিমটি বলে কথা, হবে বাই না কেন? মঞ্জু বলল, তুমি নয় তো কে আবার? ঘরে কি কেউ আছে? অজয় নিজের নখ দেখল, ম্যানিকিওর করা নখ, চিমটি কাটবার ধার নেই তাতে। অজয় হাত মেলে দিয়ে বলল, তুমি বলো, এই নখে চিমটি কাটা যায়? মঞ্জুর রাগে ফুঁসছিল, শাড়ির আঁচলটা কাঁধের উপর ফিরিয়ে দিয়ে বলল, আমি কিছু দেখতে চাই না, তুমি মাতাল হয়েছ, গেট আউট। আই সে ইউ গেট আউট। অজয় বলল, ইয়ার কি, আজ তুমি আমার 3খানা শয়ের পাত্তি খসিয়েছ, গেলেই হলো? অজয় চোখ বড় বড় করলো, তারপর বলল, এ কি রে বাবা, গ্লাসটা যে শূন্যবিহীন বাতাসে ভাসছে। আমি গ্লাসটাকে ইঞ্চি আস্টেক ওপরে তুলে নিলাম। অজয় চোখ বড় বড় করে বলল, আরে হে কি রে বাবা, গ্লাসটা শূন্যবিহীন আকাশে ভাসছে কেন এরম ভাবে?
মঞ্জু ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। রং করা চোখের পাতা আর পড়ছে না। আমি গ্লাসটা আরও তুলে এনে মঞ্জুর মাথায় ঢেলে দিলাম। তারপর বোতল তুলে চো চো করে এক নিমেষে বাকি মাল খেয়ে নিয়ে খিক খিক করে খোনা গলায় হেসে উঠলাম। মঞ্জু আর অজয় দুজনে একই সঙ্গে ভূত করতে করতে মাটিতে জড়াজড়ি করে গড়াগড়ি খেতে লাগলো। সে দৃশ্য দেখে হাসতে হাসতে আমার পেট ফেটে যাচ্ছিল। আমি হাসতে হাসতে বমি করে ফেললাম। নেশার খোয়ারি কাটাতে পাক্কা 2 দিন। এই 2 দিন আমি কোনো রকমে মঞ্জুর ভেন্টিলেটারে গা ঢাকা দিয়েছিলাম। অচেনা বিছানায় যেমন শুয়ে ভালো ঘুম হয় না, এও তেমন। কিন্তু কি করব, উপায় নেই। পুরো নেশা না কাটলে যাই কি করে? শেষে যদি পড়ে আবার হাত পা ভাঙি, তাহলে ভূতের চেহারাও যে পাল্টে যাবে। ভোরবেলা মঞ্জু সেই যে ফ্ল্যাট ছেড়ে বেরিয়েছে, আর ফ্ল্যাটে ঢোকেনি, ঢুকবেও না। আর কিছু না হোক, প্রাণের ভয় সকলেরই আছে। কে আর ইচ্ছে করে ভূতের হাতে প্রাণ দেয়? 3 দিনের দিন আমি আবার আমার ঘুলঘুলিতে ফিরে এলাম। দেখি এই 2 দিনেই আমার ঘরের চেহারা পাল্টে গিয়েছে। জানলায় নতুন পর্দা হয়েছে, বিছানায় কটকি চাদর পাতা, বালিশে ঘরের চেহারা নতুন ঝালর দেওয়া ওয়ার পড়িয়েছে সুধা। ঘরে ঝুল নেই, মাকড়সা নেই, এমনকি সেই লেজ কাটা টিকটিকিটাও নেই। আমার ফটোয় একটা ফুলের মালা ঝুলছে, পঞ্চমুখী ধূপদানিতে ধূপ। ব্যাপার কি হলো কি? আজ যে আমার খাতির এত, তাহলে কি পেনশন আর গ্র্যাচুইটির টাকাটা পেল সুধা? এতদিনে পাওয়া উচিত। 6 মাস হতে চলল, তাই হবে হয়তো। আমি নিচে নেমে আমার ফটোর মালা দুলিয়ে দিয়ে বললাম, কি দেবমিত্তির, কেমন লাগছে? আজ যে বর বেশ। বাহ, বেশ আছো তোফা। জ্যান্ত সালা কোনোদিন তোমার কপালে ফুলের মালা জুটলো না, চিরকাল গালাগাল হজম করলে, আজ মোরে সুরতখানা বেশ খোলতাই করেছো। বেঁচে থাক বাবা, সুখে আনন্দে বেঁচে থাক। আমি সালা মোরে ভূত হয়েছি, আমি এখন খাবি খই। ঘরের তালা খোলার আওয়াজ হলো। আমি তরাক করে লাফ মেরে আমার ঘুলঘুলিতে উঠে এলাম। ঘরে সুধা ঢুকলো, সঙ্গে একজন দশাশই পুরুষ, 6 ফুটের ওপর লম্বা, মাথায় মিলিটারি ছাঁটা, হাতের গুলিগুলো গা চাপা জামা ফুলে উঠেছে, পায়ে নতুন কেনা শু মশমশ করছিল, কোমরের বেল্টে চকচকে রিভলভার। আমি তাজ্জব হয়ে তাকিয়েছিলাম। এ মালকে তো কোনো দিন দেখিনি। এ কে বাবা? সুধা হাসতে হাসতে বলল, উফ, আর পারি না রজতদা, সারা ট্যাক্সিতে তুমি এমন হাসিয়ে মেরেছো যে এখনো আমার কুলকুল করে হাসি পাচ্ছে। রজত বলল, হাসাবো না? এসে দেখি তুই মুখখানাকে ভীমরুলের চাকের মতো করে বসে আছিস সুধা। তোর জীবনে যেন কোনো সুখ নেই, শান্তি নেই, আনন্দ নেই। আরে মানুষ তো মরবেই। তোর বর মরেছে বলে তুই যেমন ভেঙে পড়েছিস, এমন আমি কাউকে দেখিনি। ঘরদোরের কি ছিঁড়ি করে রেখেছিলি বল? এই 2 দিনে তবু একটু মানুষের মতো দেখাচ্ছে। বুঝলি, তোকে আমি এখানে রাখবো না, আমার সঙ্গে দেহরাদুন নিয়ে যাব। সুধা আঙুলে শাড়ির খুঁট জড়াতে জড়াতে বলল, যা, তাই কি হয় নাকি? তুমি কি যে বলো। রজত বলল, আমি ঠিক বলি রে। তোর মামাতো ভাই সনৎ যেদিন তোর কথা আমাকে বলেছে, সেদিন থেকেই আমার মন বলছে তোর একটা কিছু হিল্লে করা দরকার। এরকম একটা ভূতের জীবনে কি মানুষ বাঁচতে পারে? হাতের কটা টাকা, সেগুলো যখন ফুরিয়ে যাবে তখন কি করবি? আরে জীবন অনেক বড়, আর তোর কি বয়স বল? আমি তোর বিয়ে দেবই দেব, আর যদি দিতে না পারি তাহলে আমিই বিয়ে করব। আমি তোর কনফার্মড ব্যাচেলার। একজন আইবুড়োকে মালা দিতে নিশ্চয়ই তোর আপত্তি হবে না। কথাগুলো শেষ করেই রজত হো হো করে হেসে উঠল। হাসির শব্দ শুনে আমার মনে হলো, আরে এ বেটা শোলের সেই আমজাদ না? হাসে না তো যেন জয় ডাক বুকে ঘুষি মারে। আমি মনে মনে বললাম, বাহ, বেশ ব্যবস্থা। সুধার দুঃখে বুক ফেটে যাচ্ছে। তা তুমি কে বাবা? বেঁচে থাকতে তো তোমাকে কোনোদিন দেখিনি, আইডেন্টিটিও জানি না। একবার ভালো করে ঝুলি ঝাড় তোমাকে পরখ করে নিত। সুধা রজতের কথা শুনে কি সব ভাবছিল। এক সময়ে সুধা বলল, আমি আর একটু ভাবি বলো, একেবারে এত বড় একটা লাফ মারবো? রজত বলল, নিশ্চয়ই ভাববি, 100 বার ভাববি। ভাবনা চিন্তা না করে ভূতে কাজ করে, মানুষ করে না। মানুষের কাজ হলো যাহা করিবে তাহা ভাবিয়া করিও। ভূতের উল্লেখে সুধার বোধ হয় আমার কথা মনে পড়ল। সুধা আমার ফটোর দিকে তাকিয়ে বলল, রজতদা, তুমি ভূতে বিশ্বাস করো?
রজত আবার সেই হাড় কাঁপানো হাসি এসে বলল, ভূত? ভূত তো মনে। ভূতে বিশ্বাস করতে হলে তোর রজতদাকে বাঁচতে হতো না। কত মিলিটারি অ্যাকশন করেছি, কত মানুষ মেরেছি, তারা যদি সব মরে ভূত হয়ে তেড়ে ফুরে আসতো তাহলে কি আর বাঁচতাম? কবেই অক্কা পেতাম। সুধা চোখ বড় বড় করলো। তুমি ভূতে বিশ্বাস করো না? কিন্তু আমি তোমাকে ভূত দেখাতে পারি। আমার হাতেই একটা পোষা ভূত আছে, তাকে আমি যা বলি সে তাই করে। ডাকবো? দেখবে? রজত ইজি চেয়ারে নিজেকে আরো ছড়িয়ে বসলো। তারপর হাসি গলায় বলল, কিরে, ছিকলি টিকলি বেঁধে রেখেছিস তো, না আবার বাদরের মতন খাবলে কামড়ে দেবে? তারপর দরাজ গলায় হেসে বলল, যা ডাক, দেখি একবার তোর ভূত বাবুকে। রাগে আমার গা কস করছিল। আমি ভাবছিলাম একবার উচিত শিক্ষা দিই। বিশেষ কিছু করতে হবে না, শুধু টাইটা ধরে যদি দুদিকে টান দিই তাহলে এক্ষুনি আধহাত জিভ বেরিয়ে পড়বে। কিন্তু আবার মনে হলো সুধার ভাবগতিক দেখে সুবিধের মনে হচ্ছে না। এখন কোনো দিকে ঢলবে ঠিক করতে পারিনি সুধা। ঠিক এ সময়ে সুধার কথা মতো রজতের সামনে বের হয়ে নিজের স্বরূপ প্রকাশ করল। স্বরূপ প্রকাশ করলে ফল ভালো হবে না মন্দ সেটাও জানি না। তাছাড়া আমার কি মান অভিমান নেই? মাত্র কদিন আগে ভালো করতে গিয়ে কি নাজেহালই না হয়েছি। সুধা গয়ার পিণ্ডি দেবে বলেছে। কি দরকার আমার পাঁচ ঝামেলায় থাকার? আমি ভূতের মতো থাকবো। তুমি মানুষ, বাবা তুমি মানুষের মতো থাকো। ভূতে মানুষের তো আর পীড়িত হয় না। সুধা আদুরে গলায় ডাকলো, হেই শুনছো, তুমি একবার আসবে? আমি অতি কষ্টে মুখ গোঁচ করে রইলাম। সুধার আবার বলল, হাসো না একবার। তারপর আবার বলল, আচ্ছা হাসতে ইচ্ছে না হয় আমাদের কৌছোটাকে একটু টেনে সরিয়ে দাও, তাহলে বুঝবো তুমি এসেছো। সুধার এই আদুরি আদুরি কথা বায়না আমার মনে সুরসুরি দিচ্ছিল, কিন্তু আমি শক্ত হয়ে ঘাড় গোঁচ করে ঘুলঘুলি কামড়ে পড়ে রইলাম। আজ 5 বছর বাদে সুধার মুখে এই ভালো কথা শুনছি। এত সহজে কি ভবি ভোলে? বেঁচে থাকতে ভালো কথা বললে আর ঘুলঘুলিতে থাকতে হতো না দেবমিত্তিরকে। সুধার রজতদা একটু দেখল, তারপর হাড় কাঁপিয়ে হেসে উঠল। আচ্ছা, মিলিটারি ম্যানকে ভূত কেন ভগবানও ভয় পায়? তোর ভূত আর এসেছে, ভয়েই পালিয়েছে। আয় কাছে আয় শোন। রজতের লম্বা হাতটা সুধার কাঁধে এসে পড়ল। আমি সব ভয়ে চোখ বুঝলাম। আমার আর তাকানো উচিত নয়। সতীত্ব রক্ষা স্ত্রীলোকের ধর্ম, ভূতের কর্ম নয়। দিন 3 বাদে সুধা একেবারে সেজে গুজে নতুন বউ হয়ে এলো। আমি তাকিয়ে তাকিয়ে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। কে বলবে মাত্র 6 মাস আগে সুধার স্বামী মারা গিয়েছে। চীনে চুল বাঁধার দোকান থেকে চূড়ো করে চুল বেঁধেছে সুধা। গায়ে টকটকে লাল বেনারসি, মুখ কেমন যেন তেল তেলা লাগছিল। মঞ্জুর মতো চোখে ঠোঁটে গালে মেকআপ মেরেছে। সুধার শরীরটাও প্যাক আপ করা, যৌবন ফেটে পড়ছিল। বাহ বাহ, বেশ লাগছে সুধাকে। এমনটি তো আমি কোনোদিন দেখিনি। এই যে দেখছি মঞ্জুর 2nd এডিশন। রজত একরাশ ফুল নিয়ে ঘরে ঢুকলো। আজ আদ্যির পাঞ্জাবি পরেছে রজত, কোঁচকানো ধুতি, পায়ে লপেটা। ফুলগুলো সুধার হাতে দিতে রজত বলল, এগুলো দিয়ে বিছানাটা সাজিয়ে নাও তুমি, আজ আমাদের ফুলশয্যা। তারপর এদিক ওদিক তাকিয়ে বলল, ওটাকে ওখানে টাঙিয়ে রেখেছো কেন সুধা? কোনটা? সুধা চোখ তুলল। ওই যে তোমার এক্স হাজব্যান্ডের ছবি। কোথায় রাখবো তবে? জাহান্নামে। আমার ছবিটা টান মেরে খুলে রজত পা দিয়ে টেবিলের তলায় ঢুকিয়ে দিল। তারপর বলল, তোমার আর আমার মাঝখানে ভূতপূর্ব কোনো ব্যাপার থাকবে না সুধা। এখন থেকে তুমি আমার, আমি তোমার। দেবমিত্তির বলে কেউ কোনো দিন ছিল না, থাকতে পারে না, থাকবেন না। দ্যাটস অল। আরে সাব্বাস, কি আওয়াজ! দেবমিত্তির ভক্ষী হয়ে গেল। লোকটার এলেম আছে বলতে হবে। কি কমান্ডিং টোন! তুই করে বলা কথাগুলো কি সুন্দর তুমিতে পাল্টে দিয়েছে। আমি গা ঝাড়া দিয়ে উঠে বসলাম। ব্যাপার বুঝতে যেটুকু সময় লাগে, তারপর অ্যাকশানে নামতে হবে।
বাইরে কড়া নাড়ার শব্দ উঠল। হোটেল থেকে খানা এসেছে। রজত খাবার নিয়ে দরজা বন্ধ করলো। তারপর টেবিলে সাজাতে সাজাতে বলল, তোমার হলো? আই এম হাংরি। আরে কত রকমের খাবার আনিয়েছো রজত? চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস থেকে শুরু করে পুডিং পর্যন্ত। ফিশ ফ্রাই আমার বড় প্রিয় খাদ্য ছিল। একবার ব্রজেন্দার মেয়ের বিয়েতে 21খানা ফিশ ফ্রাই খেয়েছিলাম বলে সুধা আমাকে আদর করে খুদে রাক্ষস বলেছিল। আহা, সেই দিন কি আর আছে? ফুল সাজিয়ে ঝকমকে চোখে সুধা এসে টেবিলে বসলো। রজত পকেট থেকে চ্যাপটা একটা বোতল বার করে 2টো গ্লাস টেনে নিল। তারপর 1 পেগ মাল ঢেলে নিট মেরে দিয়ে আরও আধ পেগ আন্দাজ লাইম মিশিয়ে সুধার দিকে এগিয়ে দিল। বেশ জিন চালাচ্ছে দেখছি। না, ওদিকে আর নজর দেব না আজ। মাল খেলে আমি অল্পেই বেহেড হই। সালা, আমার ছবিটাতে যে লাথি মেরেছে সেটা এখনও আমার পাজরায় বাজছে। এর শাস্তি দিতেই হবে। হ্যাঁ, একবার ভাবলাম এবার রণাঙ্গনে নামবো নাকি। তারপর ভাবলাম, ধীরে দেবু ধীরে, আর একটু দেখা যাক। সুধা গ্লাসটা হাতে নিয়ে বলল, মদ? রজত সুধার কাঁধে বাঁ হাতে জড়িয়ে নিল। ইয়েস মাই সুইট গার্ল, আজ আমরা সেলিব্রেট করব। এতদিনে মনে হচ্ছে আজ আমি একটা কাজের কাজ করেছি। এ রিয়েল পিস অফ গুড ওয়ার্ক। সুধা গ্লাস নাড়াতে নাড়াতে বলল, মদ যে খাই না। রজত চোখ তুলল। খাই না? খাবে, আজকের জন্য অন্তত খাবে। লেট আস হ্যাভ ফান। মদ নয়, বলো ওয়াইন। ওয়াইন অ্যান্ড ওয়াইফ গোজ টুগেদার। নেশা না হলে কি প্রেম জমে? রজত হা হা করে হেসে উঠল। সুধা নাক টিপে এক চুমুক দিয়ে বলল, তোমার এই ব্যাপারগুলো আর কিছুদিন পিছিয়ে দিলে হতো না? অন্তত রেজিস্ট্রিটা হয়ে গেলে। ছি ছি, বিয়ের আগে ফুলশয্যা! আমার ভাবতেই গা কেমন করছে। রজত চোখ বড় বড় করল। কাটলেট একটা কামড় দিতে দিতে বলল, কি বলছো তুমি সুধা? মা কালীকে সাক্ষী রেখে বিয়ে কি বিয়ে নয়? দেখো, পুরুত ডাকিয়ে তোমার সিথিতে সিঁদুর পরিয়েছি। ইটস এ রিয়েল ম্যারেজ। সুধা বলল, ও তো সাতশিকের পুরুত, তাও ব্রাহ্মণ কিনা কে জানে। রজত আরেক পেগ ঢাললো। তারপর বলল, ওসব নিয়ে মন খারাপ করতে নেই। আমার হাতে বেশি সময় নেই, কাজ অনেক। নোটিশ দেওয়া আছে, যখন ডাক আসবে তখন সাক্ষী সাবুদ নিয়ে সই করে এলেই চলবে। ব্যাংকে খবর দিয়েছি, কালই আমার অ্যাকাউন্টটা তোমার সঙ্গে জয়েন্ট করিয়ে দেবে। ইন্স্যুরেন্সে পলিসিতে তোমাকে নমিনি করতে হবে। সুধা বলল, ব্যাংকে তোমার কত টাকা আছে? তা 1,2,000 হবে। ইন্স্যুরেন্সটা 1,00,000 টাকায়। সুধা অনেকটা যেন আশ্বস্ত হলো। 1 চামচ বিরিয়ানি তুলে মুখে দিল। রজত সুধার দিকে তাকিয়ে বলল, এখানে আর বেশি দিন থাকা সম্ভব নয়। আমাকে দেরাদুন যেতেই হবে। যাবার আগে তোমার বাড়িটা বেচে দিয়ে যাব। এই বাড়ির টাকা আর তোমার সামান্য যা কিছু আছে তুমি জয়েন্ট অ্যাকাউন্টে রাখতে পারো। সুধার মুখের দিকে মিনিটখানেক তাকিয়ে দেখে রজত বলল, ইচ্ছে হলে নিজে আরেকটা অ্যাকাউন্ট করতে পারো। এতক্ষণে আমার কাছে ব্যাপারটা স্পষ্ট হয়ে উঠল। সুধার মামাতো ভাই সনত ফনত বাজে কথা। কোথা থেকে খবরটা জোগাড় করে রজত এসেছে? ও একটা কনম্যান, লোককে টুপি পরিয়ে কাজ হাসিল করে। ও সুধার সর্বনাশ করে ছাড়বে। সুধার দিকে তাকিয়ে আমার মায়া হচ্ছিল। আহা, বিয়ে করার কত শখ! ভূতের বউ হয়ে কার আর বাঁচতে স্বাদ হয়। আমি খিক খিক করে হেসে উঠলাম। রজত ঘাড় ঘুরিয়ে বলল, কে হাসে? সুধার মুখে যেন রক্ত ফিরে এলো। সুধা বলল, আমার স্বামী। রজত দাঁতে দাঁত পিষল। তোমার স্বামী? আমি লাফ দিয়ে নিচে এলাম। তারপর বললাম, ইয়ার কি মারবার জায়গা পাওনি? স্বামী বদল হলেই হলো। রিয়েল বিয়ে হলে না হয় কথা ছিল। নারায়ণ সাক্ষী কি ম্যারেজ বুয়োর খাতায় সই দিলে আমার বলবার কিছু ছিল না। সালা, বিয়ের মামদাবাজি দেখিয়ে তুমি আমার বাড়ি, টাকা কড়ি, বউ হাতাতে এসেছো। রজত এক হাতে সুধাকে জাপটে ধরল, অন্য হাতে পিস্তল বাগিয়ে বলল, আমি মিলিটারি ম্যান। তোর মতো একটা পেঁচি ভূতকে উড়িয়ে দিতে আমার 1 মিনিটও লাগবে না। সুধা ভয়ে থরথর করে কাঁপছিল। আমি বললাম, সালা, 7 পুরুষ তোর কেউ মিলিটারিতে ঢোকেনি। তুই খিদিরপুরের ইম্পোর্টেড মাল স্মাগল করিস তুই। সুধা চেঁচিয়ে উঠল, বাঁচাও! আমি সঙ্গে সঙ্গে রজতের কাছা খুলে দিলাম। তারপর সামলাতে গিয়ে রজত হাত সরাতেই সুধা ছিটকে বিছানায় গিয়ে পড়ল। রজত বিছানায় ঝাঁপ দিয়ে চেঁচিয়ে উঠল, আমার মুখের ঘ্রাস কেউ ছিনিয়ে নিতে পারেনি, তোর ভূতের মতো বরটাও পারবে না। সুধা আবার চেঁচিয়ে উঠল। আমি তীরের মতো এগিয়ে গিয়ে রজতের নাক কামড়ে দিলাম।
রজত বাপস বলে উঠে দাঁড়ালো। সুধা দরজার দিকে ছুটে গেল। রজত অন্ধর আগে গুলি চালালো, দুম দুম দুম। গুলির শব্দে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমার মাথা চিড়ে চ্যাপটা করে দেওয়ার সময় বাগমার্কা বাসটাও এরকম একটা দুম করে শব্দ করেছিল। ভয়ে এক লাফে আমার ঘুলঘুলিতে ঢুকে দেখি লাল রঙের সুধা বসে আছে। সুধা পা দোলাতে দোলাতে বলল, তুমি বড্ড চালাক না? ভেবেছিলে আমাকে একলা ফেলে তোমার মঞ্জুবালার সঙ্গে মজা করবে? দাঁড়াও, দেখাচ্ছি মজা, এবার তোমার নাকে নল ছেঁচে দেব। আমি বললাম, তুমিও কম যাও না, তোমার রজত শুভ্র কোথায় গেল? ফুলশয্যা হবে না? সুধা হেসে উঠল, সেই সঙ্গে আমিও। তারপর, হে পাঠক পাঠিকা, আমি আর বলতে পারছি না, আমার লজ্জা করছে। ছি, আমাদের এই ভূতনির নিবারণ, আমাদের এই ভূতানির নিরাবরণ বায়বীয় শরীর ক্রমশ সংলগ্ন হতে হতে একেবারে এক হয়ে গেল। আমরা অনন্ত অপার আনন্দের উল্লাসে ভৌতিক সুরে গেয়ে উঠলাম, আজ আমাদের ফুলশয্যা, অকাল বসন্তে। তো এই ছিল আমার আজকের গল্প, শিশির লাহিড়ীর লেখা ফুলশয্যা। তোমাদের আমার গল্প পাঠ কেমন লেগেছে কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আরও এই ধরনের গল্প পেতে বেল আইকন প্রেস করে নিও সবার প্রথম নোটিফিকেশন পেতে। আর যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করে দিও। আবার দেখা হবে নেক্সট উইক ফ্রাইডে নাইট নতুন একটা গল্পের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।